নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যদি আমাদের শেয়ার মার্কেটের কথা বলি, অনেক ধরনের সেক্টর রয়েছে। অটো সেক্টর রয়েছে, ব্যাংকিং সেক্টর রয়েছে, ফাইন্যান্সিয়াল সেক্টর রয়েছে, হেলথ কেয়ার সেক্টর রয়েছে এবং এই প্রতিটা সেক্টরের মধ্যে আবার ভাগও থাকে। এই উদাহরণ হিসাবে যদি কথা বলি, এই অটো সেক্টর বলতে শুধুমাত্র যে ফোর হুইলার বোঝায় এমনটা নয়, এর মধ্যে থ্রি হুইলার রয়েছে, টু হুইলার রয়েছে, এগুলোও রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন টায়ার কোম্পানি রয়েছে, গাড়ির যে কাঁচ কোম্পানি সেগুলোও রয়েছে। তেমনই যদি মেটাল সেক্টরের কথা বলি, মেটাল সেক্টরের মধ্যে একটি সেগমেন্ট রয়েছে যেখানে আজকে একটা বিরাট ধরনের ক্র্যাশ দেখতে পাওয়া যাচ্ছে। তো কোন সেই সেক্টর? সেটা হচ্ছে আমাদের এই জুয়েলারি সেক্টর। এই জুয়েলারি সেক্টরের যদি কথা বলি, আজকে যদি স্টক খুলে দেখেন, ভালো পরিমাণে একটা ক্র্যাশ দেখতে পাবেন। শুধুমাত্র আজকের দিনেই নয়, এই মাত্র সবে ওপেন হয়েছে। যদি টাইটানের কথা বলি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 0.62% নিচে ওপেন হয়েছে, মানে গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছে এবং এই 5 দিনে যদি দেখেন মোটামুটি 7.82% পড়া। আর এই টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি এই 2-3 দিনেই 12%-এর কাছাকাছি উড়ে গেছে। তারই সঙ্গে সঙ্গে সেনকো গোল্ড এটাও দেখতে পাচ্ছেন 2.9% নিচে ওপেন হয়েছে এবং এখানেও যদি 5 দিনের চার্ট প্যাটার্ন দেখাই, এটাও দেখতে পাচ্ছেন এরকম টপ থেকে প্রায় 15-16% পড়া। আরো অন্যান্য কিছু কোম্পানি রয়েছে যেমন কল্যাণ জুয়েলার্স, এটাও 3% গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছে এবং 5 দিনের পারফরমেন্স কেমন? 5 দিনে টপ থেকে দেখতে পাচ্ছেন প্রায় 20% পড়ে গেছে এবং এরই সঙ্গে সঙ্গে এই পিএন গাডগিল জুয়েলার্স, যদি এরও কথা বলি, এটা 3.5% নিচে ওপেন হয়েছে এবং 5 দিনে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই টপ থেকে এটাও প্রায় 14-15% নিচে রয়েছে। তো কি এমন হলো যে এই জুয়েলারি কোম্পানিগুলোতে 2-3 দিন ধরে পতন দেখতে পাওয়া যাচ্ছে এবং আজকের দিনেও গ্যাপ ডাউন হয়ে ওপেন হলো? যদি কথা বলি এর পেছনে আমাদের রুপির যে দুর্বলতা সেটাই কাজ করছে। যদি আমাদের এই ইন্ডিয়ান রুপির কথা বলি, দেখতে পাচ্ছেন এই 95.5 দিনের কাছে বর্তমানে ট্রেড করছে, তো যেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে। যদি 1 বছরের কথা বলি, 1 বছরে দেখতে পাচ্ছেন প্রায় 12%-এর কাছাকাছি দুর্বল হয়েছে। তো এর আগে যদি কথা বলি, এই যে ইন্ডিয়ান রুপি, এটা কিন্তু এত তাড়াতাড়ি দুর্বল হতো না। 1 বছর আগে দেখতে পাচ্ছেন এই 85 লেভেলে ট্রেড করতো, সেখান থেকে এখন দেখতে পাচ্ছেন এই 95 লেভেলে ট্রেড করছে। এবং আমাদের এই ইন্ডিয়ান রুপি এটাকে শক্তিশালী করার জন্যই ভারত সরকার কিছু পদক্ষেপ নিয়েছে এবং এই 2-3 দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনিও জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন। মূলত 2 থেকে 3খানা কথা তিনি বলেছিলেন। প্রথমত দেখতে পাচ্ছেন স্টপ বাইং গোল্ড ফর 1 ইয়ার। তো এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি পরবর্তী 1 বছরের জন্য এই যে গোল্ড সেটা কিনতে বারণ করছেন। আর দেখুন, এটা কিন্তু দেশের কোনো সাধারণ জনগণ বলছেন না বা অন্যান্য কোনো মন্ত্রী বলছেন না, সরাসরি দেশের প্রধানমন্ত্রী এরকম একটা বক্তব্য, এটা কিন্তু এই জুয়েলারি স্টকে প্রেসার তৈরি করেছে। কারণ কোম্পানিগুলোর যদি প্রোডাক্ট কোনো মানুষ না কেনে পরবর্তী 1 বছরের জন্য, তো কোম্পানিগুলোর যে নাম্বার সেটা তো অটোমেটিক খারাপ হবেই। শুধুমাত্র যে গোল্ডের ক্ষেত্রে তিনি এটা বলেছেন এরকমটা নয়, দেখতে পাচ্ছেন এই যে ফুয়েল কনজাম্পশন সেটাও কমাতে বলেছেন। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাভয়েড নন এসেন্সিয়াল ফরেন ট্রাভেল, বিদেশে ভ্রমণ করতেও বারণ করছেন। তো এই জিনিসগুলো করলে কি হয়, অ্যাকচুয়ালি আমাদের যে রুপি সেটা কিছুটা দুর্বল হয় এবং এইগুলো যদি আমরা অ্যাভয়েড করি, মানে পরবর্তী 1 বছরের জন্য গোল্ড কেনা বন্ধ করি, ফুয়েল কনজাম্পশন মানে তেলের যে ব্যবহার সেটা কমাই, এই যে পেট্রোল ডিজেল রয়েছে তারই সঙ্গে সঙ্গে ফরেন ট্রাভেল এগুলো যদি না করি, তাহলে কি হবে, আমাদের এই যে রুপি এটা কিছুটা শক্তিশালী হতে পারে বা যত তাড়াতাড়ি দুর্বল হতো, মানে উদাহরণ হিসেবে বলছি, ধরুন 1 বছর পরে যেটা এখন বর্তমানে 95 চলছে সেটা 100 চলে যেত, সেটাই 98 যাবে, 97 যাবে, এরকমটা হতে পারে। তো এই রুপিকে শক্তিশালী করার জন্যই মোদিজি তিনি এই কথাগুলো বলেছেন। তারই সঙ্গে সঙ্গে এই ওয়ার্ক ফ্রম হোম এটার কথাও তিনি বলছেন। তো এই ওয়ার্ক ফ্রম হোম করলে কি হবে, এই তেলের যে কনজাম্পশন সেটা কমবে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান মেড যে স্বদেশী প্রোডাক্ট রয়েছে সেগুলো ব্যবহার করার কথাও তিনি বলছেন। তারপরে এই যে বিদেশ থেকে আসা কুকিং এবং এডিবল অয়েল এইগুলোর ব্যবহার কম করার কথা বলেছেন। তারই সঙ্গে সঙ্গে এই যে কেমিক্যাল ফার্টিলাইজার্স রয়েছে এগুলোর ব্যবহার কমাতেও তিনি বলেছেন। কিসের কথা বলছেন? শিফট টুয়ার্ডস ন্যাচারাল ফার্মিং, মানে সাধারণভাবে এই যে ফার্মিং সেটা করার কথা তিনি বলছেন। এবং এর মধ্যে একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ যার কারণে গোল্ড সিলভার পড়েছে, সেটা কি, যে ডোন্ট বাই গোল্ড ফর এ ইয়ার। তো তিনি শুধুমাত্র এই গোল্ডের জন্য বলেছিলেন, তবুও যদি দেখেন এই সিলভার রিলেটেড কোম্পানিগুলোতেও কিন্তু পতন দেখতে পাবে। আর এই জুয়েলারি কোম্পানিগুলো, এদের মধ্যে গোল্ড সিলভার এদের ব্যবসা একসঙ্গেই কিন্তু থাকে। আর এই গোল্ড কিনলে কিভাবে আমাদের এই ইন্ডিয়ান রুপির উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো, চলুন সেটাও দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন মোদিজি এই সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদ এইখানে একটা পাবলিক র্যালিতে এই কথা বলে দিয়েছিলেন যে গোল্ড 1 বছরের জন্য কেনা কম করুন। কিভাবে ইম্প্যাক্ট করতো দেখতে পাচ্ছেন, ম্যাসিভ ডলার আউটফ্লো। মানে এই যে বিভিন্ন কোম্পানিগুলো জুয়েলারি তৈরি করে থাকে, টাইটান বলুন, সেনকো গোল্ড বলুন, এরা কি করে থাকে, এরা আমাদের ইন্ডিয়ার বিভিন্ন ব্যাংকগুলোর তরফ থেকে এই যে গোল্ড সেটা কিনে থাকে। তো ব্যাংকগুলো বিদেশ থেকে গোল্ড আমদানি করে, কিন্তু বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করতে গেলে আমাদের কিসের মাধ্যমে পেমেন্ট করতে হয়? এই ডলারের মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো এই যদি গোল্ড সিলভার এগুলোর চাহিদা বেশি থাকে, তাহলে বেশি বেশি করে বিদেশ থেকে গোল্ড সিলভার এগুলো আনতে হবে।
হবে। এবং সিলভারের কথা বাদ দিন, আমাদের ইন্ডিয়াতে তো একটা ভালো পরিমাণে সিলভার তৈরি হয়, কিন্তু যদি গোল্ডের কথা বলি, দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়াতে যত পরিমাণে গোল্ডের ব্যবহার হয় তার প্রায় 90% এই ইম্পোর্ট হয়ে থাকে। মানে ধরুন 100 কেজি গোল্ড সারা বছরে ব্যবহার হচ্ছে, তার মধ্যে 90 কেজি বিদেশ থেকে আসছে। তো এই বিদেশ থেকে যে গোল্ডটা আমদানি করতে হচ্ছে তার পেমেন্ট তো ডলারে করতে হচ্ছে, মানে আমাদের ইন্ডিয়া থেকে ডলার বেরিয়ে যাচ্ছে। এবং এই ডলার বেরিয়ে যাওয়া মানে কি হচ্ছে, এই যে ফরেক্স বা আমাদের ইন্ডিয়ার যে ফরেন এক্সচেঞ্জ, আমরা যে বিদেশি মুদ্রা জমা রাখি, তো সেগুলো অনেকটা কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন রিসেন্টলি ড্রপড ফ্রম এ হাই নিয়ারলি 728 বিলিয়ন ডাউন টু অ্যারাউন্ড 691 বিলিয়ন। তো দেখতে পাচ্ছেন এত পরিমাণে এই যে ফরেক্স রিজার্ভ এটা কমে গেছে, 728 বিলিয়ন ডলার থেকে 691 বিলিয়ন হয়ে গেছে। তো যদি গোল্ডের ইম্পোর্ট সরকার কোনোভাবে কমাতে পারে, এই গোল্ডের চাহিদাতে কোনো প্রকারে পতন আনতে পারে, তাহলে কি হবে, এই যে ডলার রিজার্ভ এটা স্ট্রং থাকবে। তো এইসব কিছুর কারণের জন্যই কিন্তু এই কথা তিনি বলেছেন যে গোল্ডের ব্যবহার কমান, মানে অপ্রয়োজনীয় যে গোল্ডের ব্যবহার হয়, দেখুন যেগুলো দরকারে ব্যবহার করা হয়, এই যেমন বিয়ে বাড়ি বলুন, তারপরে অন্যান্য কিছু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলোতে তো কিনতে হবে। কিন্তু কিছু মানুষ অ্যাসেট হিসেবে গোল্ড কিনে রাখে, মানে জুয়েলারি কিনে রাখে, তো সেইগুলো কম করার কথা তিনি বলেছেন। আর দেখুন কিছু তো সচেতন মানুষ আছেই যারা এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা শুনে গোল্ড কেনা কমাবেন, কিন্তু সব মানুষ তো আর এই গোল্ড কেনা কমাবেন না শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা শুনে। তো সেই কারণে কি করতে হবে, যে কোনো প্রকারে এই গোল্ড জুয়েলারির যে প্রাইস রয়েছে সেটাকে বাড়িয়ে দিতে হবে। তো বাড়িয়ে দিলে কি হবে, আগে ধরুন কোনো মানুষ এই কিছুটা দাম কম থাকার কারণে গোল্ড সিলভার এগুলো কিনতো, যদি প্রাইস হাইক করে দেওয়া হয় তাহলে মানুষ এখন এই গোল্ড সিলভার এগুলো কেনা থেকে বিরত থাকবে। এটাও ভাববে যে পরে যখন দাম কমবে তখন কিনবো, মানে বর্তমানে কেনাটা বন্ধ করে দেবে। এবং সেই জিনিসটা করার জন্যই এই দেখতে পাচ্ছেন গোল্ড সিলভারের যে ইনপুট ট্যারিফ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো বাড়িয়ে 15% করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া রেজ গোল্ড এন্ড সিলভার ট্যারিফ টু 15% টু কার্ব ইম্পোর্টস সাপোর্ট রুপি। তো এই বিদেশ থেকে ইম্পোর্ট কমানোর জন্য এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের এই রুপি এটাকে শক্তিশালী করার জন্যই এই গোল্ড সিলভার ইম্পোর্টের যে ট্যারিফ সেটা বাড়িয়ে 15% করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আজকের দিনেরই খবর, May 13, ইন্ডিয়া হ্যাজ রেজড ইম্পোর্ট ট্যারিফ অন গোল্ড এন্ড সিলভার টু 15% ফ্রম 6%। আগে কত ছিল, 6%, এখন কত, 15%। মানে আগে 100 টাকার গোল্ড ইম্পোর্ট করতে গেলে সরকারকে 6 টাকা ট্যারিফ দিতে হতো, তো সেটা বেড়ে কিন্তু 15 টাকা হচ্ছে। আর এই কাঁচামালের দাম বেড়ে যাওয়া মানে কি হবে, অটোমেটিক এই যে জুয়েলারি তৈরি হবে সেগুলোর দাম বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন দ্য হায়ার ডিউটিস উড ড্যাম্পেন ডিম্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কনজিউমার অফ প্রিসিয়াস মেটালস। আর আমাদের যে ইন্ডিয়া রয়েছে তারাই প্রিসিয়াস মেটালের দিক থেকে সেকেন্ড কনজিউমার। দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে এই যে মেটাল এগুলো কিনে থাকি, প্রিসিয়াস মেটাল গোল্ড সিলভার এগুলোর কথাই বলা হচ্ছে। তো সেটাকে কমানোর জন্যই এই যে ট্যারিফ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এটা কি হেল্প করবে, দেখতে পাচ্ছেন হেল্প ন্যারো ইন্ডিয়াস ট্রেড ডেফিসিট। তো এই ট্রেড ডেফিসিট মানে কি, আমরা বিদেশে কোনো জিনিস যে পাঠালাম এবং বিদেশ থেকে যে জিনিসটা আনলাম তার মাঝখানে যে গ্যাপটা থাকে, তো সেটাই ট্রেডের তফাৎ হয়। আর আমাদের ইন্ডিয়া কিন্তু ট্রেড ডেফিসিটে রয়েছে, মানে আমরা যত পরিমাণে জিনিস বিদেশে এক্সপোর্ট করে থাকি তার থেকে বেশি পরিমাণে জিনিস কিনে থাকি। তো যদি গোল্ড এই জিনিসটা কেনা কমানো যায় তাহলে ট্রেড ডেফিসিট এটা কিছুটা কমবে। এবং দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের এই ইন্ডিয়ান রুপি এটা ওয়ান অফ এশিয়াস ওয়ার্স্ট পারফর্মিং কারেন্সি। ইন্ডিয়ার খুব দুর্বল কারেন্সি এটার কথাই বলা হচ্ছে। শুধুমাত্র ডলারের তুলনাতে নয়, অন্যান্য প্রায় 9 থেকে 10 খানা কারেন্সির তুলনায় আমাদের যে ইন্ডিয়ান রুপি সেটা এক বছরে অনেকটা দুর্বল হয়ে গেছে। তবে কিছু রিস্কও রয়েছে, যদি ইম্পোর্ট ট্যারিফ এটা বাড়ানো হয় তাহলে কি হতে পারে, এই যে স্মাগলিং এগুলো বাড়তে পারে। কারণ এই স্মাগলিং এগুলো করতে গেলে তো সরকারকে ট্যাক্স দিতে হবে না, ট্যারিফ দিতে হবে না। এর আগে যখন ট্যারিফ কাট করে দেওয়া হয়েছিল 2024-এর মাঝামাঝি সময় করে, তারপরে কিন্তু এই যে স্মাগলিং এটা কমে গিয়েছিল। আবার দেখতে পাচ্ছেন এই যে ট্যারিফ সেটা বাড়ানো হয়েছে, ফলে এই স্মাগলিং এটা কিন্তু আবার বাড়তে পারে। গভর্নমেন্ট কি কি ট্যারিফ বসিয়েছে, দেখতে পাচ্ছেন 10% বেসিক কাস্টমস ডিউটি, তো এই 10% কাস্টম ডিউটি থাকবে এবং 5% এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার এন্ড ডেভেলপমেন্ট শেষ থাকবে। এই 6% থেকে বাড়িয়ে 15% করা হলো। আর শুধুমাত্র গোল্ড সিলভারই নয়, গোল্ড সিলভারে দেখতে পাচ্ছেন 15% করে রয়েছে। অন্যান্য যে প্রিসিয়াস মেটাল রয়েছে সেখানেও ইম্পোর্ট ডিউটি বাড়ানো হয়েছে। এই প্ল্যাটিনামে দেখতে পাচ্ছেন বাড়িয়ে 15.4% করে দেওয়া হয়েছে। এই জুয়েলারির মধ্যে যে ছোটখাটো জিনিসগুলো দেখতে পাচ্ছেন স্মল ম্যানুফ্যাকচারিং আইটেম, যেমন এই হুকস, তার সঙ্গে সঙ্গে ক্ল্যাপস, ছোটখাটো যে জিনিসগুলো সেগুলোতে 5% কাস্টম ডিউটি বসবে এই গোল্ড সিলভারের ক্ষেত্রে। এবং প্ল্যাটিনামের যে ছোটখাটো জিনিসপত্র থাকে, মানে এই চেনের যে হুক থাকে সেগুলোতে 5.4% ইম্পোর্ট ডিউটি থাকবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ইউএই, এখান থেকে এই যে জুয়েলারি এগুলো ইম্পোর্ট করলে এই যে ট্যাক্স সেটা কম হতো, ওই জন্য অনেক মানুষ এই ইউএই থেকে এই জুয়েলারি কিনতেন। তার জন্য একটা ফিক্সড কোয়ান্টিটি থাকতো, মানে যত খুশি কিন্তু আনা যেত না। তো সেখানেও যে কনসেশনাল ডিউটি সেটাও কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এর ইম্প্যাক্ট কিভাবে জুয়েলারি কোম্পানিগুলোর উপরে পড়বে, দেখুন যে কোনো ইম্প্যাক্ট দু প্রকার করে, একটা হচ্ছে শর্ট টার্ম ইম্প্যাক্ট আর একটা হচ্ছে লং টার্ম ইম্প্যাক্ট। যদি শর্ট টার্ম ইম্প্যাক্টের কথা বলি তো দেখতেই পাচ্ছেন এই স্টকগুলো নেগেটিভ রিয়াকশন দেখাচ্ছে, তো এটা শর্ট টার্ম ইম্প্যাক্ট। আর যদি লং টার্মের কথা বলি, দেখুন এই গোল্ডের প্রাইস এটা যদি বেড়ে যায় তাহলে জুয়েলারি কোম্পানিগুলো এগুলো তো আর লস করে মানুষকে তাদের জুয়েলারি বিক্রি করবে না, তারাও শেষমেশ তাদের যে জুয়েলারি
জুয়েলারির দাম সেগুলো বাড়িয়ে দেবে, কিন্তু চিন্তার ব্যাপার একটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এনার কথা শুনে অনেকেই গোল্ড সিলভার এগুলো কেনার দিকে ঝুঁকবেন না। তো সেদিক থেকে কোম্পানির যে রেভিনিউ সেটা কমে যেতে পারে। কিছু সচেতন মানুষ এখনো তো অবশ্যই আছে, এমনকি অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হচ্ছে যে সরাসরি অনেক মানুষ এই খবর দেখার পর জুয়েলারি স্টোর থেকে বেরিয়েও আসছেন। আর কোন কোন স্টকের উপর নেগেটিভ ইম্প্যাক্ট সব থেকে বেশি করবে, তো এই কল্যাণ জুয়েলার্স দেখতে পাচ্ছেন বর্তমানে প্রায় 4% নিচে রয়েছে। কোম্পানির যদি রেভিনিউ এর কথা বলি, দেখতে পাচ্ছেন রেভিনিউ মিক্স এই গোল্ড জুয়েলারি এখান থেকে কোম্পানির 66% রেভিনিউ আসে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে স্টাডেড জুয়েলারি যেমন ডায়মন্ড, প্রিসাস মেটাল এখান থেকে 31% রেভিনিউ আসে, এবং অন্যান্য কিছু থেকে আসে 2.37%। তো রেভিনিউ এর বড় অংশটাই এই যে জুয়েলারি সেগমেন্ট এখান থেকেই আসে, এবং এটা মূলত জুয়েলারি সেগমেন্টে কাজ করাই কোম্পানি। তারপরে সেনকো গোল্ড এটাও দেখতে পাচ্ছেন কিছুটা লাল নিশানে ট্রেড করছে। এখানে যদি কোম্পানির রেভিনিউ এর কথা বলি, এর তো গোল্ড জুয়েলারি থেকে অনেক বেশি ইনকাম হয়, এই 85%। তারপর প্ল্যাটিনাম জুয়েলারি এখান থেকে রয়েছে 1.8%। তারপরে ডায়মন্ড স্টোন এখান থেকে 10.7% রয়েছে। তো যে কোম্পানির ব্যবসা এই গোল্ড সিলভার এগুলোতে বেশি রয়েছে সেগুলোতেই কিন্তু বেশি ইম্প্যাক্ট করবে। তারপরে কোম্পানি পিএন গাডগিল জুয়েলার্স এখন তো কিছুটা সবুজে রয়েছে। এখানে যদি কোম্পানির কথা বলি, দেখতে পাচ্ছেন গোল্ড জুয়েলারি এখান থেকে ইনকাম করে 50%, ডায়মন্ড এখান থেকে 3.6%, তারপরে রিসাইকেল গোল্ড আনরেজিস্টার্ড ডিলার এখান থেকে 20%, এবং গোল্ড বুলিয়ন এখান থেকে পরে 21.67%। তারপরে কোম্পানি টাইটান, যদি টাইটানের কথা বলি, এর কিন্তু শুধুমাত্র গোল্ডের ব্যবসা নেই, অন্যান্য কিছু ব্যবসাও রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই জুয়েলারি এখান থেকে তো 91.9% ব্যবসা আছে। তো এই জুয়েলারির মধ্যে প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার এগুলো রয়েছে, কিন্তু আরো কিছু ব্যবসাও কোম্পানি রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন আদার্স কিছু ব্যবসা রয়েছে। এই আইওআর এর ব্যবসা 0.90%, মানে এই যে আই গ্লাস রয়েছে। তারপরে আদার্স দেখতে পাচ্ছেন 2.15%। তারপরে ওয়াচেস এবং এই যে ওয়ারেবল রয়েছে, এইখান থেকেও 5% রেভিনিউ আসে। আর এই যে বিভিন্ন গোল্ড কোম্পানিগুলো রয়েছে তারা কিভাবে গোল্ড কিনে থাকে এইখানে দেখতে পাচ্ছেন। যদি টাইটান এর উদাহরণ দিয়েই বোঝাই, এরা দেখতে পাচ্ছেন এই যে বুলিয়ন ব্যাংকস রয়েছে তাদের থেকে এই যে গোল্ড সেটা বড় করে থাকে, মানে সরাসরি কিন্তু কেনে না, টাকা দিয়ে কেনে না। দেখতে পাচ্ছেন কাদের থেকে কেনে, এই এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এদের থেকেই কেনে। আমাদের ইন্ডিয়ার মধ্যে এই যে বিভিন্ন ব্যাংক গুলো রয়েছে তারাই এই যে গোল্ড এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারে। আর ইয়ার রেগুলেশন রয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে টাইটান কেনে উইদাউট পেইং আপফ্রন্ট ক্যাশ, মানে কোনো অগ্রিম টাকা কিন্তু এই টাইটানকে দিতে হচ্ছে না। কখন এই কোম্পানি টাকা দিচ্ছে, দেখতে পাচ্ছেন টাইটান ক্যারিজ দ্য লিজড গোল্ড অ্যাজ ইনভেন্টরি, মানে টাইটান এই যে গোল্ড এটা লিজ হিসেবে নেয় অ্যান্ড ক্র্যাক্ট ইট ইনটু জুয়েলারি, পরে জুয়েলারি তৈরি করে। দ্য প্রাইস ইজ অনলি ফিক্সড উইথ দ্য ব্যাংক অ্যাট দ্য এক্সাক্ট মোমেন্ট এ কাস্টমার পারচেসড দ্য ফাইনাল প্রোডাক্ট অ্যাট এ টানিস স্টোর। পরে কাস্টমার যেই দামে এই জুয়েলারি কিনছে, তো সেই দামের হিসেবেই কিন্তু টাইটান তারা এই ব্যাংকগুলোকে পেমেন্ট করে। অর্থাৎ বুঝতে পারছেন এমনটা নয় যে এই কোম্পানিগুলোকে অনেক বেশি দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে। কোম্পানি পরে পেমেন্ট করবে যখন তারা জুয়েলারি বিক্রি করবে, এবং জুয়েলারি যে বিক্রি করবে সেটা কিন্তু হায়ার প্রাইসেই বিক্রি করবে। কোম্পানিকে সামান্য কিছু ইন্টারেস্ট দিতে হয়, দেখতে পাচ্ছেন পেজ এ স্মল লিজ ইন্টারেস্ট, এই 3 থেকে 4% ইন্টারেস্ট দিতে হয় রেদার দ্যান ব্লকিং ম্যাসিভ ওয়ার্কিং ক্যাপিটাল, মানে আগে ভাগেই বড় টাকা কিন্তু পেমেন্ট করে দিতে হয় না। আরো অন্যান্য কিছু প্রকারে কেনে, দেখতে পাচ্ছেন রিটেল কাস্টমার এক্সচেঞ্জ প্রোগ্রাম। এই রিটেল যে কাস্টমার রয়েছে আমাদের মতো ছোটখাটো কাস্টমার, তাদের থেকে এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে এই যে গোল্ড সেটা কিনে থাকে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু গোল্ড তারা কিনে থাকে। মানে কি বুঝতে পারছেন, যদি র গোল্ড বা র সিলভার এগুলোর দাম বেড়ে যায় সেই দিক থেকে কিন্তু কোম্পানিগুলো সেরকম ক্ষতি হবে না, কিন্তু যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা শুনে অনেক মানুষ এই গোল্ড কেনা বন্ধ করে দেয়, সিলভার কেনা বন্ধ করে দেয়, সেই দিক থেকে কিন্তু কোম্পানিগুলোর যে অবস্থা সেটা খারাপ হতে পারে। আর শুধুমাত্র জুয়েলারি কোম্পানিগুলোই নয়, আরো কিছু সেক্টরে ছোটখাটো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। প্রথমত যদি কথা বলি অটো সেক্টর, এই অটো সেক্টরের বিভিন্ন কম্পোনেন্টে এই যে গোল্ড সিলভার এগুলো ব্যবহার করা হয়ে থাকে। যদি গোল্ড সিলভার এগুলোর দাম বেড়ে যায় তাহলে কি হতে পারে, এই যে গাড়ি তার দাম বেড়ে যেতে পারে, এখান থেকে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই যে ইএমএস সেক্টর রয়েছে বা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টর, সেখানেও কিছুটা প্রেসার তৈরি হতে পারে। কারণ এই ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেখানেও কিছু গোল্ড সিলভার এগুলোর ব্যবহার করা হয়ে থাকে। আর দেখুন কোনো জিনিসের যেমন খারাপ দিক রয়েছে তেমন ভালো দিকও রয়েছে। যদি ভালো দিকগুলোর কথা বলি, কিছু কিছু স্টক তো এর ফলে ভালো পারফর্মও করবে। তেমন যদি কিছু কোম্পানি দেখি, এই বিভিন্ন গোল্ড লোন এই সেক্টরে যে কাজ করা কোম্পানিগুলো রয়েছে সেগুলো ভালো পারফর্ম করবে। কারণ গোল্ডের ইম্পোর্ট যদি কমে যায় তাহলে কি হবে, দেশীয়ভাবে এই যে গোল্ড তার চাহিদা তৈরি হবে। অনেক মানুষ এই গোল্ড এগুলোকে বন্ধক রেখে লোন তুলতে পারে। সেই কারণে দেখতে পাচ্ছেন এই মুথুট ফাইন্যান্স এর মতো কোম্পানি 2.18% বাড়া। তারপরে আইআইএফএল ফাইন্যান্স এর মতো কোম্পানি দেখতে পাচ্ছেন 6% উপরে বেড়েছে। তারপরে মনোপুরম ফাইন্যান্স এটাও দেখতে পাচ্ছেন 3% কাছাকাছি বাড়া রয়েছে। এবং এই হিন্দুস্তান জিঙ্ক এরা দেশীয়ভাবে কি তৈরি করে থাকে, এই যে সিলভার সেটা প্রডিউস করে থাকে। এবং এই যে ইম্পোর্ট ট্যারিফ বাড়ানো হয়েছে সেটা শুধুমাত্র গোল্ডের জন্য নয়, সিলভারের জন্য বাড়ানো হয়েছে। তো যেহেতু এটা একটা দেশীয় কোম্পানি সেই কারণে দেখতে পাচ্ছেন এই কোম্পানি যে সিলভারের
শেয়ারের চাহিদা সেটা বাড়তে পারে। তো এই কারণে এই স্টকেও প্রায় 4.5% উপরে তেজি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই হিন্দুস্তান জিঙ্ক এদের যে প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ, এখানে সিলভার এদের পার্সেন্টেজ কত রয়েছে 31.8%। অর্থাৎ সিলভার থেকে এরা একটা বড় টাকা কিন্তু ইনকাম করে থাকে। আর এগুলোতে গেল বিভিন্ন স্টক, বিভিন্ন কোম্পানি। অনেকে প্রশ্ন করছেন এই ইটিএফ এখানে কেমন কি ইম্প্যাক্ট করতে পারে। দেখুন, এই যে ফিজিক্যাল গোল্ড, ফিজিক্যাল সিলভার, এগুলো যদি চাহিদা কমে যায় তাহলে কি হতে পারে, এই যে পেপার গোল্ড রয়েছে, পেপার সিলভার রয়েছে, মানে যেগুলো ডিজিটাল, সেখানে চাহিদা তৈরি হতে পারে। তো সেই কারণে যদি একটা দুটো ইটিএফ দেখে নিই, যেমনটা দেখতে পাচ্ছেন এই টাটা সিলভার, এই যে ইটিএফ রয়েছে, এটা একটা সিলভার সংক্রান্ত ইটিএফ, এটা 5% তেজি দেখাচ্ছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নিপ্পন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিস রয়েছে, এটা একটা গোল্ডের ইটিএফ, এটা আবারই 4.5% তেজিতে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।